আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয়। পিআর এর নামে নির্বাচনের পরিবেশ ঘোলাটে করলে পলাতক স্বৈরাচারের ফিরে আসার পথ তৈরি হতে পারে বলে সতর্ক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন হলে বিএনপি জয় লাভ করতে পারে, সেই ভয়ে একটি মহল বিএনপির জয় ঠেকাতে অপরাজনীতি করছে। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তারা। রুদ্র রফিক জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানে সারা দেশ থেকে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা যোগ দেন। আলোচনা করেন বিএনপির সিনিয়র নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, যা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়া। এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই উগ্রবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপির জনসমর্থন দেখে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে, এই ভয় পলাতক স্বৈরাচার বিএনপির বিজয় ঠেকাও এর মতন অন্তর্ঘাতী অপরাজনীতি চালু করেছিল। তবে আশ্চর্যের বিষয় হলো, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতন বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের নিত্য নতুন শর্ত ও প্রস্তাবনা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে। ধর্মীয় পরিচয়কে পুঁজি করে কেউ যেন রাজনীতি করতে না পারে, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জামায়াতের আপত্তি নেই, তবে এখন পর্যন্ত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। হামিদুর রহমান আরও বলেন, আগামী সংসদ নির্বাচনের জন্য সবচেয়ে উপযোগী পদ্ধতি পিআর। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করার বিষয়ে সিসি জানিয়েছে জামায়াত। কালো টাকার ব্যবহার হয়েছে, সন্ত্রাস, কেন্দ্র দখল, এই জাতীয় বিষয়গুলো, অনিয়ম অনেক কিছু হয়েছে। সেই জায়গাটা যদি বন্ধ করতে হয়, আমরা বেস্ট পদ্ধতি মনে করি পিআর পদ্ধতি। আমরাও সবসময় বলে আছি লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, সবার জন্য সমতল ভূমি না হলে, কারণ মাঠে খেলবেন কেউ উঁচু কে নিচে, তাহলে এখানে জাস্টিস হবে না, সেটা ভ্যালিড কথা। এই জন্য আইন শৃঙ্খলা ব্যাপারে আপনার ইলেকশন কমিশন কিছু পদক্ষেপ নিয়েছে, তা আমাদের কাছে মনে হয়েছে ওনারা সিনসিয়ারলি আগাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হল একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। মার্কিন সংবাদ মাধ্যম ডেসারাট নিউজে লেখা নিবন্ধে একথা জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি আগামী নির্বাচনে জয়ী কোনো দলের সঙ্গে যুক্ত হবেন না বলে জানান প্রধান উপদেষ্টা। এছাড়া গেল এক বছরে বাংলাদেশের স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে উত্তরণে তাঁর সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন নিবন্ধে। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারাট নিউজে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা এক নিবন্ধে উঠে এসেছে এমন তথ্য। এ নির্বাচনে নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও নিবন্ধে উল্লেখ করেন তিনি।
ছাত্র জনতার আত্মত্যাগী অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে অনুপ্রাণিত করেছে বলে সংবাদ মাধ্যম ডেসারাট নিউজকে জানান ডক্টর ইউনূস। নিবন্ধে উঠে আসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও প্রশাসনের অব্যবস্থাপনার তথ্য। এগুলো থেকে উত্তরণে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের নেয়া পুনর্গঠনমূলক কার্যক্রমের কথা নিবন্ধে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। নিবন্ধে উঠে এসেছে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির প্রসঙ্গও। প্রতিবেশী রাষ্ট্র ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার দেশের পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজিয়েছে বলে জানান ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক এবং জাতিসংঘ বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথের সঙ্গী বলেও জানান ইউনূস। নিবন্ধে এমন একটি ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা করেন অন্তর্বর্তী সরকার প্রধান, যেখানে দেশের সব নাগরিক নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে। অর্ণব প্রসাদ, RTV। 2024 সালের জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট ঘোষণা করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে 3 মাসের মধ্যে এই রিপোর্টকে জুলাই রেভলিউশন 2024 হিসেবে গেজেট জারি করার নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। এর আগে আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংসের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণার জন্য আদালতে আবেদন করেন। আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ জানান, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংসের রিপোর্টে 1400 ছাত্র জনতাকে হত্যার কথা উঠে আসে। যেহেতু আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এই রিপোর্টটি হয়েছে, তাই ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণার জন্য আদালতে আবেদন করেছেন তারা। আদালতে 2টি রুলের নিষ্পত্তি হয়েছে। জুলাই আন্দোলনে আশুলিয়ায় 6 জনের লাশ পুড়িয়ে ফেলা ও 1 জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এই মামলায় 1 পুলিশ সদস্য রাজসাক্ষী হবার আবেদন জানিয়েছেন। এদিকে দেলোয়ার হোসেন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণ, নির্যাতন ও আটকে রাখার ঘটনায় শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। 2024-এর 5 আগস্ট আশুলিয়ায় হত্যার পর 5 মরদেহ এবং জীবিত অবস্থায় 1 জন সহ 6 জনকে পুড়িয়ে লাশ গুম করা এবং 4 আগস্ট 1 জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারক। এই ঘটনায় অভিযুক্ত 16 জনের মধ্যে গ্রেপ্তারকৃত 1 পুলিশ সদস্য রাজসাক্ষী হবার আবেদন করেছেন। উপস্থিত 8 জন আসামির মধ্যে 7 জন বলেছেন তারা নির্দোষ, তারা বিচার চান। বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন, তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না। 1 জন আসামি তিনি দোষ স্বীকার করেছেন। আরও যে কথা বলতে চান, উনি রাজসাক্ষী হতে চেয়েছেন, আদালত বলেছেন এই ব্যাপারে আপনি লিখিত আবেদন দিতে পারেন। এদিকে 5 আগস্ট চানখারপুলে 6 আন্দোলনকারীকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল 1-এ চলা মামলায় চতুর্থ দিন 2 জন আসামির সাক্ষ্য গ্রহণ হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও একটি মামলা হয়েছে ট্রাইব্যুনালে। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদীর মামলার আলোচিত সাক্ষী ছিলেন সুখরঞ্জন বালি, যিনি 2012 সালের 5 নভেম্বর ট্রাইব্যুনালের সামনে থেকে অপহৃত হন। 13 বছর পর বাদী হয়ে শেখ হাসিনা সহ 32 জনের নাম উল্লেখ করে গুম ও নির্যাতনের ঘটনায় অভিযোগ দায়ের করেন তিনি। আমরা এখানে 1 নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে, সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি, তাকে আমরা 2 নম্বর আসামি করেছি। নিজামুল হক নাসিম যিনি চেয়ারম্যান ছিলেন তাকে আমরা 3 নম্বর আসামি করেছি। 4 নম্বর আসামি করেছি শফিক আহমেদ সাহেবকে। আমরা কামরুল ইসলাম সাহেবকে করেছি, যিনি ওই সময় আইন প্রতিমন্ত্রী ছিলেন, নাম উল্লেখ করে 32 জন। বাকিরা তদন্তে যেটা যেভাবে বের হয়ে আসে যাদের সংশ্লিষ্টতা আছে। মামলায় সুখরঞ্জন বালি তাকে গুমের উদ্দেশ্যে অপহরণ, নির্যাতন এবং দেশে ও বিদেশে 5 বছরের বেশি আটকে রাখার অভিযোগ আনেন। সে একজন ভালো লোক ছিল, সে 2টা এমপি ছিল, আমরা মায়ের কোলে ঘুমাইছি। বিপুল দেবরায়, RTV, ঢাকা।
দেশের কবি, সাহিত্যিক ও অভিনয় শিল্পীদের একটি অংশ 15 আগস্ট উপলক্ষে শোক প্রকাশ করে নিজেদের অনুভূতিকে বিসর্জন দিয়েছেন। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বস্তুগত সুবিধা পাওয়ার আশায় এরা ফ্যাসিবাদী শক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। দুপুরে তেজগাঁওয়ে 36 জুলাই নিয়ে আরটিভির নির্মিত তথ্যচিত্রের প্রিমিয়ার শোতে এমন মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন নাজমুল হুদা। আবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে মানুষের দীর্ঘ 16 বছরের জমে থাকা ক্ষোভ আর দ্রোহের বিস্ফোরণ জুলাই গণঅভ্যুত্থান। বুকের তাজা রক্ত দিয়ে 24-এর 5 আগস্ট সেই কালো অধ্যায়ের ইতি ঘটায় ছাত্র জনতা। এসব নিয়ে 36 মিনিট 36 সেকেন্ডের একটি তথ্যচিত্র করে আরটিভি। দুপুরে এর প্রিমিয়ার শোতে যোগ দেন দীর্ঘ সময় স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, শিক্ষক ও সাংবাদিকরা। তারা জানান, তথ্যচিত্রটিতে জুলাই গণঅভ্যুত্থান সহ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে। বাংলাদেশের একটি সেক্টরও আজকে নিয়মের মধ্যে নাই, সব অনিয়ম। এই অনিয়মকে কিভাবে নিয়ম করবে সামনে, সেটা আমাদের জন্য সত্যিকারের কঠিন হয়ে দাঁড়াবে। আগামীতে আমরা এমন একটা বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলি যেখানে আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না, রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচারের গত 16 বছরের গুম, খুন, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যা এবং সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ জুলাইয়ের এই আন্দোলন। যারা হচ্ছে অভিনয় শিল্পের সাথে সম্পর্ক থাকে, যারা কবি, সাহিত্যিক, তাদেরকে প্রথমেই নাড়ায়, কারণ তারা অত্যন্ত অনুভূতিশীল মানুষ হয়। কিন্তু যে পানি লাগবে পানি বলে যে মুগ্ধ গুলি খেতে খেতে তবুও পানি নিয়ে যাচ্ছে, এইটা তথাকথিত কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনয় শিল্পী, তারপরে আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সংস্কৃতিক চর্চার সাথে, শিল্পের চর্চার সাথে যারা থাকে, এরা বোধহয় তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে। ভবিষ্যতে কখনোই যেন স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে, সেজন্য জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের বক্তারা। নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করেছেন। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। ডাকসু নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা 462। ভিপি পদে লড়বেন 48 জন, জিএস পদে 19 এবং এজিএস পদে 28 জন। জমা পড়া 509টি মনোনয়ন ফর্ম বাছাই শেষে এই সংখ্যা জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়। গণরুম ও গেস্ট রুম কালচার চিরতরে বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আরও জানাচ্ছেন আলবান খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষ হয়েছে। 509টি মনোনয়ন ফরম নিলেও বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছে 462 জন। মোট 462 জন ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র বৈধ প্রার্থী হিসাবে প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। এর আগে অপরাজেয় বাংলার সামনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য তাদের প্যানেল ঘোষণা করে। ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, ক্যাম্পাসের কার্যক্রম ঠিক করবে শিক্ষার্থীরা, কোনো রাজনৈতিক দল নয়। ক্যাম্পাসের গতিমুখ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে, কোনো ছাত্র রাজনৈতিক সংগঠন নির্ধারণ করবে না, কোনো সাদা দল নীল দল নির্ধারণ করবে না। ছাত্র দল থেকে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান, শিক্ষার্থীদের কল্যাণে সব ধরনের পদক্ষেপ নেবে তারা। গণরুম, গেস্ট রুম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। ভিপি পদ প্রার্থী বিন ইয়ামিন মোল্লার অভিযোগ, বিপুল সংখ্যক প্রার্থীকে ছবি ছাড়া ভোটার নম্বর দিয়ে শনাক্ত করা সম্ভব নয়। ইচ্ছা করে যেই সমস্যাটা একদিন, 2 দিন, 3 দিনে সমাধান করা যায়, সেই সমস্যাগুলোকে উনারা জিইয়ে রেখে ডাকসু বানচালের জন্য একটা চক্রান্ত করছে। শিক্ষার্থীদের চাওয়া, কোনো রাজনৈতিক দলের কাছে ক্যাম্পাস যাতে জিম্মি না হয়।
আমাদের স্টুডেন্ট হিসাবে প্রত্যাশা যে ইলেকশনটা ফেয়ার হবে আর অনেক ট্রান্সপারেন্ট হবে। এই নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের কাছে যাতে আমরা প্রশ্ন তুলতে পারি। বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত না হওয়া ৪৭ জন প্রার্থী আগামী ২৩ আগস্টের মধ্যে আপিল করতে পারবেন। আলওয়ান খান, RTV, ঢাকা। তৃতীয় দিন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ৮৩৩ জন প্রার্থী। এর মধ্যে ৫৩ ব্যাচের একজন দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন। জাকসু কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, তৃতীয় দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ২১২ জন ও হল সংসদের জন্য ২৭৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এ নিয়ে তৃতীয় দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ২৯৯ জন ও হল সংসদের জন্য ৫১৪ জন মনোনয়ন ফর্ম নিয়েছেন। এর মধ্যে জমা দিয়েছেন ৭৪০ জন। ছাত্র শিবির ইতিমধ্যেই সমন্বিত শিক্ষার্থী জোট নামে ২৫ সদস্যের প্যানেল ঘোষণা করেছে। ১১ সেপ্টেম্বরের নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে সেনাবাহিনী ও পুলিশ চেয়ে চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আমেজ দেখা যাচ্ছে। দলমত নির্বিশেষে সবাই আসুক, যাতে একটা ইনক্লুসিভ একটা প্যানেল তৈরি হয়। আমাদের সেন্ট্রাল উইং এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের সমন্বয়ে আমাদের প্যানেল গঠনের কাজ চলছে এবং খুব দ্রুত আমাদের প্যানেল প্রকাশিত হবে। যারা প্রার্থী হবেন এবং যারা ভোটার সবাই কিন্তু এই নির্বাচন নিয়ে খুবই উৎফুল্ল। আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের নমিনেশন পেপার উত্তোলন করছেন এবং তারা কিন্তু যেই শিক্ষার্থী বান্ধব কাজের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। সাংবাদিক সাগর সারওয়ার ও মেহরুন রুনির সন্তান মাহির সারওয়ার মেঘের হাতে পূর্বাঞ্চলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উত্তরাধিকার সূত্রে মেঘকে প্লটটি বুঝিয়ে দেওয়া হয়। প্লটের আরেক অংশীদার মেঘের দাদি। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত সাগর রুনি হত্যা মামলা দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ২০০৪ সালে পিতার আবেদন করা প্লটটি ২০০৫ সালে বরাদ্দ পেয়ে ২০০৯ সালে সম্পূর্ণ টাকা পরিশোধ করার পরেও বিগত আওয়ামী লীগ সরকার তা বুঝিয়ে দেয়নি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন ঢাকা দক্ষিণ সিটি ও ২ জন রাজশাহী বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছে মোট ১১০ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭,৭৮২ জন। গেল ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। চলতি বছর সর্বোচ্চ ৪১ জন মারা গেছেন জুলাই মাসে। চলতি মাসে এ পর্যন্ত মারা গেছেন ২৭ জন। সিলেটের কোম্পানিগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের মধ্যে সিলেট মহানগর বিএনপি, জামায়াত, এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা রয়েছেন। কমিশনের এনফোর্সমেন্ট টিম অভিযান ও অনুসন্ধান চালিয়ে তাদের সংশ্লিষ্টতা পেয়েছে। তবে আরও কয়েকজনের নাম যাচাই বাছাইয়ের কাজ চলমান। সাদা পাথর চুরির ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, স্থানীয় প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি সদস্যদের কর্তব্যে অবহেলার তথ্য পেয়েছে দুদক। খুব শিগগিরই ভোলাগঞ্জকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম। বিকেলে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকার পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, সরকারের পাশে জনগণ থাকলে কোনো গোষ্ঠী ফায়দা হাসিল করতে পারবে না। সিলেট থেকে অবৈধভাবে আর কোনো পাথর বাইরে যেতে দেওয়া হবে না বলেও জানান সারওয়ার আলম। এই যে পাথরগুলো নিয়ে গেছে এটা আসলে কোন কোন জায়গায় আছে, দুটো বিষয়ে আমি গুরুত্ব দিচ্ছি আমরা। সেটা হলো যে পাথরগুলো নিয়ে গেছে এই অঞ্চল থেকে যেন আর কোনো পাথর যাতে নিতে না পারে, মানে এখান থেকে যারা নিয়ে গেছে বিভিন্ন জায়গায় লুকিয়ে টুকিয়ে রাখছে, সিলেট অঞ্চল থেকে যাতে আর কোনো পাথর যেতে না পারে বাইরে, সেজন্য চেকপোস্ট কাজ করছে। সেটাকে আমরা একটু এনফোর্সিং করার চেষ্টা করব।
সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত ৮ মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত মামলাগুলোতে তার জামিন মঞ্জুর করে। পাশাপাশি অন্য কোনো মামলায় অভিযুক্ত না হলে তাকে মুক্তি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। তবে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় কারাগারেই থাকতে হচ্ছে ইমরান খানকে। 2023 সালের মে মাসে দুর্নীতির মামলায় তাকে গ্রেফতারের প্রতিবাদে রাওয়ালপিন্ডি শহরে অবস্থিত সেনা সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এদিকে দেশটির সুপ্রিম কোর্টের জামিন মঞ্জুরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ। কাল থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী 17তম জাতীয় সামার অ্যাথলেটিক্স। শুক্রবার বিকেলে আসরের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবারের আসরে এখন পর্যন্ত 35টি সংস্থার 402 জন অ্যাথলেট রেজিস্ট্রেশন করেছেন। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দুটি গ্রুপে 40টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা পরিচালনার জন্য দেশীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 120 জন টেকনিক্যাল অফিসিয়াল অংশগ্রহণ করবেন। এবারের আসরের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানায় অ্যাথলেটিক্স ফেডারেশন। রাতের সংবাদ এ পর্যন্ত। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।